খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার দেশের সামগ্রিক উন্নয়নকে গুরুত্ব দেওয়ায় গত 10 বছরে ভারত সামগ্রিকভাবে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী হয়েছে। আগামীকাল শ্রী মোদী দুদিনের সৌদি আরব সফর যাচ্ছেন। ভারত সফররত জেডি ভ্যান্স আজ রাতেই সপরিবারে জয়পুর পৌঁছবেন। দীর্ঘ রোগ ভোগের পর পোপ ফ্রান্সিস প্রয়াত, বয়স হয়েছিল 88 বছর। শোক প্রকাশ প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতৃত্বের। ওয়াকফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্যে 355 ধারা জারি করে আধা সামরিক বাহিনী মোতায়েনের আর্জিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। ইপিএফওতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 16,10,000 সদস্য নাম নথিভুক্ত করেছেন। ইডেন গার্ডেন্সে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে গুজরাট টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার দেশের সামগ্রিক উন্নয়নকে গুরুত্ব দেওয়ায় গত 10 বছরে ভারত অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী হয়েছে। সপ্তদশ সিভিল সার্ভিস দিবস উপলক্ষে নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে আজ তিনি বলেন, সার্বিক উন্নয়নের অর্থ প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল, গুণমান সম্পন্ন শিক্ষা, নতুন উদ্যোক্তাদের আর্থিক সুবিধা প্রদান এবং প্রতিটি গ্রামে ডিজিটাল অর্থনীতির সুবিধা পৌঁছে দেওয়া। দেশের যুব, কৃষক ও মহিলাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে অভূতপূর্ব গতির প্রয়োজন বলে প্রধানমন্ত্রী জানান। দ্রুত পরিবর্তনশীল এই সময়ে বিশ্বব্যাপী উদ্ভূত নানা চ্যালেঞ্জের দিকে দক্ষিণী বিশ্বের কঠোর নজর রাখা উচিত বলেও তিনি জোর দিয়ে জানিয়েছেন। तेजी से बदलते समय में हमें ग्लोबल चैलेंजेस पर भी गहरी नजर रखनी है। फूड, वाटर और एनर्जी सिक्योरिटी, विशेष रूप से ग्लोबल साउथ के लिए ये बहुत बड़ा संकट है। लंबे समय से चल रहे संघर्षों के कारण कई देशों में हालात और मुश्किल होते जा रहे हैं। इसका असर लोगों पर पड़ता है, रोजमर्रा के जीवन पर पड़ता है। हमें आगे बढ़ना होगा। অনুষ্ঠানে জেলাগুলির সামগ্রিক উন্নয়ন, উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি এবং উদ্ভাবন বিভাগে 14টি পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সৌদি আরব সফর আগামীকাল শুরু হচ্ছে। 2016 এবং 2019-এর পর এই নিয়ে তৃতীয়বার দ্বিপাক্ষিক সফরে সৌদি আরব যাচ্ছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামীকাল জেড্ডায় পৌঁছবেন। 40 বছরেরও বেশি সময় পর সৌদি আরবের বাণিজ্যিক হাবে কোন ভারতীয় নেতা এই প্রথমবার সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী একটি কারখানা পরিদর্শন করবেন, কথা বলবেন সেখানে কর্মরত ভারতীয় শ্রমিকদের সঙ্গে। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের মধ্যেই এই উচ্চ পর্যায়ের সফর। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ভারতের বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে 2023 সালের আগস্ট মাসে প্রায় 300 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। টেলিকমিউনিকেশন, তথ্য প্রযুক্তি, অর্থনৈতিক পরিষেবা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফার্মাসিউটিক্যাল, পরামর্শ সংক্রান্ত পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে এই বিনিয়োগ করা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও সাংস্কৃতিক ক্ষেত্রেও দুদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। সেদেশের 2030 সালের পরিকল্পনা অনুযায়ী দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, সৌদি আরব ভারতের পঞ্চম এবং ভারত সেদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের শক্তি নিরাপত্তা ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা অন্যতম। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স আজ রাতেই সপরিবারে জয়পুর পৌঁছবেন। মার্কিন প্রশাসনের এক বরিষ্ঠ প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবেন। ভ্যান্স জয়পুরে 3 দিন থাকবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই সময়কালে ভ্যান্স তাঁর পরিবারের সঙ্গে আমির ফোর্ট, সিটি প্যালেস, যন্তর মন্তর সহ একাধিক ঐতিহাসিক এলাকা ঘুরে দেখবেন। জয়পুরেই ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক বাণিজ্য সম্মেলনেও তিনি ভাষণ দেবেন। তাঁর এই সফরকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজস্থানের রাজ্যপাল হরিভাও বাগড়ে এবং মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সঙ্গে তাঁর সাক্ষাতের কথা আছে। নিরাপত্তা জোরদার করতে প্রায় 2,500 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আগামী বুধবার ভ্যান্স আগ্রার তাজমহল যাবেন। উল্লেখ্য, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স 4 দিনের সফরে নতুন দিল্লিতে আজ পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গিতে নারী, দরিদ্র, যুব এবং কৃষকদের উপর প্রভাব ফেলতে পারে এমন ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আজ ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় মন্ত্রী বলেন, ভারত সূর্যোদয় ক্ষেত্রকে অগ্রাধিকার দিচ্ছে এবং ডিজিটাল জনপরিকাঠামো, উদ্ভাবন ও উন্নয়নের চালিকা শক্তি হিসেবে দেশ নেতৃত্ব দিচ্ছে। উল্লেখ্য, 5 দিনের সফরে শ্রীমতী সীতারামন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে।
দীর্ঘ রোগ ভোগের পর পোপ ফ্রান্সিস প্রয়াত। বয়স হয়েছিল 88 বছর। দরিদ্রদের জন্য সওয়াল করে আসা পোপ ফ্রান্সিস ক্যাথলিক চার্চ পুনর্গঠন করেছিলেন। লাতিন আমেরিকীয় পোপ 2013 সালে চার্চের ইতিহাসে সর্বাধিক বয়সে এই দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোক প্রকাশ করেছেন এবং বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানান। সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী মোদী বলেছেন, পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সহানুভূতি, নম্রতা এবং আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। পোপের সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, অন্তর্ভুক্তিমূলক এবং সার্বিক উন্নয়নে পোপ ফ্রান্সিসের প্রতিশ্রুতিতে তিনি গভীরভাবে অনুপ্রাণিত। পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্ব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়ে পোপ ফ্রান্সিসকে মানবতার প্রতীক হিসেবে বর্ণনা করেন। দুঃখী নিপীড়িতদের জন্য তাঁর ভালোবাসার কথা উল্লেখ করেন উর্সুলা। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বিশ্বের সমগ্র ক্যাথলিকদের সমবেদনা জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ক্যাথলিক চার্চের পাশাপাশি গোটা বিশ্ব আজ দুর্বল মানুষদের এক সমর্থক, উষ্ণ হৃদয়ের এক ব্যক্তিকে হারালো। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও পোপের প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শুনতে পাবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম। আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্যে 355 ধারা জারি করে আধা সামরিক বাহিনী মোতায়েনের আর্জিতে সুপ্রিম কোর্ট কোন রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। বিচারপতি বি.আর. গাভাই এবং অগাস্টিন জর্জ মাসির বেঞ্চের কাছে মামলাটি দ্রুত শুনানির জন্য আজ পেশ করা হয়। শুনানিতে বিচারপতি গাভাই বলেন, ইতিমধ্যেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে সংসদীয় এমনকি প্রশাসনিক ক্ষেত্রে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সাম্প্রতিক এক মামলায় সুপ্রিম কোর্ট বিধানসভায় পাশ হওয়া বিলে 3 মাসের মধ্যে রাজ্যপাল ও রাষ্ট্রপতির অনুমোদন দেওয়া বাধ্যতামূলক করে। এ কারণেই সুপ্রিম কোর্টের এহেন মন্তব্য বলে মনে করা হচ্ছে। সংবিধানের 355 ধারার অধীনে উদ্ভূত অভ্যন্তরীণ অশান্তির বিরুদ্ধে প্রতিটি রাজ্যকে রক্ষা করার ক্ষমতা কেন্দ্রের আছে বলে সংস্থান রাখা হয়েছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিংসা কবলিত গ্রামগুলি পরিদর্শন করেন। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাবেন বলে সুকান্ত মজুমদার জানান। জম্মু কাশ্মীরের রামবান জেলায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কের বিভিন্ন অংশ প্রবল বৃষ্টি ও ভূমিধসে বন্ধ হয়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দিন দুয়েক সময় লাগতে পারে। রামবানের ডেপুটি কমিশনার বাসিরুল হক চৌধুরী জানিয়েছেন, আগামীকাল সন্ধে বা তার পরদিন সকালের মধ্যে অন্তত রাস্তার একদিক খুলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে কুইক রেসপন্স টিম পাঠানো হয়েছে। আটকে পড়া লোকজনকে উদ্ধারে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালাচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওতে চলতি বছরে ফেব্রুয়ারি মাসে 16,10,000 সদস্য নাম নথিভুক্ত করেছেন। 2024 সালে ফেব্রুয়ারি মাসের তুলনায় যা 4% বেশি। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও ইপিএফওর বিভিন্ন উদ্যোগের ফলে এই সাফল্য বলে মনে করা হচ্ছে। 2025 ফেব্রুয়ারিতে প্রায় 7,39,000 নতুন সদস্য এতে যোগ দিয়েছেন। এদের মধ্যে 4,27,000 মতো সদস্য 18 থেকে 25 বছর বয়সী। দেশের শেয়ার বাজারে আজ 1%-এরও বেশি বৃদ্ধি নিয়ে বন্ধ হয়েছে। এ নিয়ে টানা 5 দিন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রইল। বোম্বে শেয়ার সূচক সেন্সেক্স আজ 855 পয়েন্ট বেড়ে 79,409 বন্ধ হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটিও 274 পয়েন্ট বেড়ে 24,126 পয়েন্টে বন্ধ হয়েছে। এদিকে মার্কিন ডলার পিছু টাকার দাম আজ 24 পয়সা বেড়েছে। ইডেনে আজ আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সকে মুখোমুখি হয়েছে। টসে জিতে নাইট রাইডার্স গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুজরাট 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 24 রান করেছে। নাইট রাইডার্স দলে একটি পরিবর্তন হয়েছে। কুইন্টন ডি ককের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজ প্রথম একাদশে স্থান পেয়েছেন। বিসিসিআই আজ 2024-25 মৌসুমের জন্য পুরুষ খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজাকে এ+ তালিকাতেই রাখা হয়েছে। শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিশনকে চুক্তির তালিকায় ফিরিয়ে আনা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার দেশের সামগ্রিক